সবাই ভালো হয়ে গেল, মাসুদও বদলে গেল, কিন্তু দিল্লি বদলালো না, ভারতও ভালো হলো না। এরা আসলে ভালো হবার মালই না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশকে ঘিরে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলার প্রধান নায়ক হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, এমনটাই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। আচ্ছা দর্শক, ভাবুন তো, আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যদি অন্য কোনো একটি দেশের একটি প্রভাবশালী মহল সেটিকে দখল করার চিন্তা করে, দখল করার কথা বলে, তবে সেটিকে কেবলই কি মতামত হিসেবে উড়িয়ে দেওয়া যায়? ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যেটিকে সেভেন সিস্টার বলা হয়, এই সেভেন সিস্টার্স এর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে যাতায়াতের জন্য একটি রাস্তা আছে, এটিকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স। এটি অত্যন্ত সরু, এটির দৈর্ঘ্য 20 থেকে 22 কিলোমিটার। ভারত যদি সামনে কোনো যুদ্ধ পরিস্থিতিতে পড়ে, তবে এই চিকেন নেক্স তাদের জন্য একটি বড় রকমের দুর্বলতা হিসেবে দেখা দিতে পারে। আর ঠিক সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য ভারতের একটি বিশেষ মহল বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলকে, অর্থাৎ রংপুর বিভাগকে দখলের পরিকল্পনার কথা সামনে আনছেন। দর্শক, ভাবা যায় কত ভয়ঙ্কর পরিকল্পনা। ভারতের এমন পরিকল্পনা নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রশ্ন হলো যে কেন রংপুর অঞ্চল? কারণ রংপুর অঞ্চলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আরো সহজ করে বলা যায় যে বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর বিভাগ ভারতের যে 7টি অঙ্গরাজ্য তার সঙ্গে লাগোয়া এই অঞ্চলটি। এটিকে যদি তারা কোনোভাবে নিজেদের আয়ত্তে নিতে পারে, তবে তাদের যে চিকেন নেক্স নিয়ে দুর্বলতা আছে সেটি নিঃসন্দেহেই কেটে যাবে। কিন্তু তাই বলে অন্য দেশের ভূখণ্ড দখলের পরিকল্পনা, এটি কি মেনে নেওয়া যায়? আর এই তত্ত্বটি সামনে এনেছেন ভারতের একজন নিরাপত্তা বিশ্লেষক, ভারত কার্নাড। তিনি এমনকি প্রকাশ্যে লিখেছেন, ভারতের উচিত বাংলাদেশের রংপুর বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা। তার মতে এটি বাস্তবায়নের জন্য 2টি পথ খোলা আছে। একটি হলো রংপুর অঞ্চলকে কিনে নেওয়ার জন্য ঢাকাকে প্রস্তাব দেওয়া, আর দ্বিতীয়টি হলো এই প্রস্তাবে ঢাকা তথা বাংলাদেশ যদি রাজি না হয়, তাহলে সামরিক বল প্রয়োগ করার মাধ্যমে এই অঞ্চলটি নিজেদের করে নেওয়া। কেমন উদ্ধত কথাবার্তা দর্শক! ভাবুন, একটা দেশের ভূখণ্ডকে কিনে নেওয়ার প্রস্তাব দিতে চায় তারা। আরো উদ্বেগের ব্যাপার হলো যে তিনি জনসংখ্যা বিনিময়ের কথা, অর্থাৎ রংপুর অঞ্চলের মানুষকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ওই ভূখণ্ডটি তারা দখল করতে চায়। এই পরিকল্পনাটি নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। কদিন আগে অনলাইন অ্যাক্টিভিস্ট প্যারিস প্রবাসী পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে তিনি বাংলাদেশের রংপুর অঞ্চলকে কেন্দ্র করে ভারতের যে আধিপত্যবাদ এবং কালচারাল হেজিমনি সেটি বাস্তবায়নের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, বিশেষ করে রংপুরের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে নির্মিতব্য রাম মূর্তি এবং থিম পার্ককে কেন্দ্র করে সেটি বিশদভাবে বিশ্লেষণ করেছেন। হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলাদেশের রংপুর অঞ্চল দখলের যে ভারতীয় পরিকল্পনা সেটির কথা। বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। কিছু উগ্র জাতীয়তাবাদী ভারতীয় লেখক আরো এক ধাপ এগিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে দখল করে একটি হিন্দু রাষ্ট্র গঠন করতে যায়, যার নাম হবে হিন্দু হোমল্যান্ড। বিশেষ করে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে একটি আলাদা রাজনৈতিক কাঠামোর ধারণা ছড়ানো হচ্ছে। প্রথমটি হলো যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ন্যারেটিভ প্রচার করা। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করা, এবং তৃতীয়টি হচ্ছে এই অস্থিরতাকে ইন্টারভেনশনের অজুহাত হিসেবে ব্যবহার করা। এবং চতুর্থ এবং শেষ পদক্ষেপ হিসেবে তারা সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। দর্শক, বলছিলাম যে সবাই ভালো হয়ে গেল, মাসুদও বদলে গেল, কিন্তু দিল্লি বদলালো না, ভারতও ভালো হলো না। আসলেই ভারতের ভালো হবার কোনো লক্ষণ নেই। দর্শক, যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে এই কৌশল আসলে নতুন নয়। পৃথিবীর অনেক দেশেই অতীতে এই কৌশল প্রয়োগ করা হয়েছে।
যেটিকে আন্তর্জাতিক আইনের ভাষায় বলা হয় এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন। এই সব আলোচনাকে নিশ্চয়ই শুধু কল্পনা হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। দর্শক, এখন আসুন গাইবান্ধার পলাশবাড়ির সেই রাম মূর্তি এবং থিম পার্কের দিকে তাকাই। এই অঞ্চলটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে সেখানে বড় বড় ধর্মীয় স্থাপনা, বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং থিম পার্ককে নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে জনমনে। প্রশ্ন হলো যে এই সব প্রকল্পের টাকা কোথা থেকে আসছে, কে করছে এর অর্থায়ন, কি বা এর গোপন উদ্দেশ্য। যে এলাকাতে মাত্র 6 থেকে 6.5% হিন্দু ধর্মাবলম্বী বসবাস করে, সেখানে প্রায় 22 থেকে 40 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণের যৌক্তিকতা কি। এবং আরো প্রশ্ন উঠছে যে কেন এই কর্মকাণ্ডের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ এই অঞ্চলকে বেছে নেওয়া হলো, এবং এই সব কর্মকাণ্ড উদ্বোধনের জন্য কেনই বা ভারতের সহকারী হাই কমিশনার বারবার সেখানে উপস্থিত হচ্ছেন। এই প্রশ্ন অত্যন্ত জরুরি। এটি কি কেবলই ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো অসৎ উদ্দেশ্য? দর্শক, বাংলাদেশে এই প্রকল্পের মূল হোতা হচ্ছেন হরিদাস চন্দ্র দাস তরণী দাস ওরফে তৌহিদ হোসেন। মাত্র 34 বছর বয়সের এই ব্যক্তি একসময় এসি মেকানিক এবং সবজি বিক্রেতা ছিলেন। ছোটবেলায় ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসে নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেন। সোনা চোরাচালান এবং চালানের মাধ্যমে অর্জিত এই কালো টাকা এখন কৌশলগত এই এলাকায় ধর্মীয় স্থাপনার নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। দর্শক, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, এদের প্রত্যেকের সাথেই এই বাটপারের দহরম মহরম সম্পর্ক। ভাবা যায়? দর্শক, আমি বলবো যে এই বিতর্কিত ব্যক্তির সঙ্গে ভারতের রয়ের কোনো বিশেষ সম্পর্ক আছে কিনা সেটি অবশ্যই খতিয়ে দেখা উচিত, এবং তার সম্পদের উৎস কি সেই ব্যাপারেও সরকারকে তদন্তের উদ্যোগ নিতে হবে। ভারতের একটি উগ্রবাদী অংশ আমাদের দেশের মানচিত্র বদলে ফেলতে চায়। এদিকে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং গোয়েন্দা সংস্থাগুলো গভীর ঘুমে আচ্ছন্ন। দর্শক, নতুন করে যুক্ত হয়েছে আরেকটি বহুল আলোচিত বিষয়। সেটি হলো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বাংলাদেশে প্রবেশ করেই বলেছেন যে আমার মনে হচ্ছে না আমি বাংলাদেশে আছি, আমার মনে হচ্ছে আমি ভারতেই আছি। ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি জনগণ, দুই শক্তি একখানে হলে একটি বিশ্ব শক্তিতে পরিণত হবে। তার এই বক্তব্যকে ঘিরেও নানা রকম প্রশ্ন উঠেছে যে তিনি তার এই বক্তব্য দিয়ে কি মূলত ভারতীয় যে আধিপত্যবাদ এবং কালচারাল হেজিমনি সেটি বাস্তবায়নেরই ইঙ্গিত দিলেন। এটিকে অবশ্যই সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। দর্শক, আরেকটি বিষয় যুক্ত করতে চাই। গত পরশু দিনের ঘটনা, আমাদের বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, যিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে গিয়েছিলেন, ভারতের বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে নানা রকম হেনস্থা করে, নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে, এবং একরকম অসম্মান বোধ করেই তিনি দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। এটি ভারতের কোন ধরনের কূটনৈতিক শিষ্টাচার সেটিও আমার বোধগম্য নয়। এই ব্যাপারে অবশ্যই সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দিল্লির কাছে এর যথাযথ জবাব চাইতে হবে। যদিও শুনেছি যে ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির হাই কমিশনারকে ডেকে এই ঘটনার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। দর্শক, এটুকুই যথেষ্ট নয়। ডক্টর জাহিদুর রহমানকে কেন্দ্র করে দিল্লিতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটির জন্য অবশ্যই দিল্লির কাছে জবাব চাওয়া উচিত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। সাবধান বাংলাদেশ, জাগো বাঙালি জাগো, আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। ইনকিলাব জিন্দাবাদ।